আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের বীজগাণিতিক রাশির জগৎ। আজকে আমরা আলোচনা করব 157 পৃষ্ঠার ছক 5। এখানে কিছু বর্ণনা দেওয়া আছে, বর্ণনাগুলোর চলক দেওয়া আছে। বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা প্রকাশ করতে হবে। তো এখানে ওনারা একটা দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। মিতার যতটা আছে তার থেকে 5টি বেশি আছে ঐশীর। এখানে বলছে মনে করো মিতার 1টি চকলেট আছে। মিটার যেহেতু কয়টি আছে আমরা জানি না, সেখানে আমরা এখানে এক্সটি ধরে নেব। তাহলে ঐশীর হবে এক্স প্লাস 5টি, কারণ মিটার যতটি আছে তার থেকে 5টি বেশি কার? ঐশীর। এখানে আমরা ঐশী চক্রটা হবে এক্স প্লাস 5টি। 2 নম্বর বলা আছে বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। মনে করো মানিকের বয়স 1 বছর, এক্স বছর। দেখো এখানে মানিকের বয়স যদি এক্স বছর হয়, এই মানিকের চেয়ে বিনয় 11 বছরের ছোট, আর ছোট হলে তার থেকে বয়স কম হবে। আর সেই কারণে আমরা এখানে বিনয়ের বয়স লিখেছি এক্স মাইনাস 11 বছর। যেহেতু 11 বছর কম, সেখানে আমরা 11 বিয়োগ করে দিয়েছি। 3 নম্বরে বলছে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষায় 15 টাকা বেশি আছে। আমি আবারও বলছি, রিফার কাছে কাজলের যত টাকা আছে তার দ্বিগুণ অপেক্ষায় 15 টাকা বেশি আছে। মানে কাজলের কাছে যত টাকা থাকবে তার 2 গুণ তো আছে, তার সাথে আরও 15 টাকা বেশি আছে, সেটা হচ্ছে রিফার। তাহলে কাজলের কত টাকা আছে সেটা আমাদের দেওয়া নেই, শুধু বলা আছে যে মনে করো কাজলের ওয়াই টাকা আছে। তাহলে কাজলের যদি ওয়াই টাকা হয় তাহলে সেটার 2 গুণ, তাহলে 2y, এবং অতিরিক্ত আরও 15 টাকা বেশি আছে, এখানে আমরা 15 যোগ করে দিয়েছি। তাহলে রিফার কাছে আছে 2y প্লাস 15 টাকা। 4 নম্বর বলা আছে যে 4 বছর পর বিকাশের বয়স। এখানে মনে করো বিকাশের বর্তমান বয়স এক্স বছর। বিকাশের বর্তমান বয়স যদি এক্স বছর হয় তাহলে 4 বছর পর তার বয়সটা কী হবে? অবশ্যই বাড়বে। এর বাড়ার কারণে আমরা এখানে যোগ করে দিয়েছি যে 4 বছর পর বিকাশের বয়স এক্স প্লাস 4 বছর। 5 বলা আছে 7 বছর পূর্বে লামিয়ার বয়স। মনে করো লামিয়ার বর্তমান বয়স ওয়াই বছর। তো লামিয়ার বর্তমান বয়স যদি ওয়াই বছর হয় তাহলে 7 বছর পূর্বে তার বয়স কী হবে? অবশ্যই আরও কম ছিল। এই কম থাকার কারণে আমরা এখানে বিয়োগ করে দিয়েছি যে 7 বছর পূর্বে লামিয়ার বয়স এক্স মাইনাস 7 বছর। 6 নম্বরে বলা আছে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে 3 বেশি। তাহলে মনে করো মতিনের প্রাপ্ত নম্বর এক্স। তাহলে মতিনের প্রাপ্ত নম্বর যদি এক্স হয় তাহলে শিহাবের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক, আর অর্ধেক মানে হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করব এবং 3 বেশি। তাহলে শিহাবের প্রাপ্ত নম্বর পাচ্ছি আমরা এখানে মতিনের নাম্বারের অর্ধেক, সেখানে আমরা 2 দ্বারা ভাগ করেছি, এবং 3 বেশি, সেখানে আমরা এখানে 3 যোগ করেছি। তাহলে এক্স ভাগ 2 প্লাস 3, এটা হচ্ছে আমাদের শিহাবের প্রাপ্ত নম্বর। 7 নম্বরে বলা আছে একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত হবে? মনে করো বাগানটির প্রস্থ ওয়াই মিটার। এখানে বলছে যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য হবে প্রস্থের 2 গুণ। তাহলে আমরা দেখেছি দৈর্ঘ্য 2y, যদি আমাদের প্রস্থ y মিটার হয় তাহলে 2 গুণ মানে কি 2y, এবং পরিসীমা সূত্র জানি আমরা যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সূত্রের 2, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2y, এবং প্রস্থ হচ্ছে আমাদের শুধু y। তাহলে 2টা এবং একটা মিলে হচ্ছে 3টা y, এখানে 2 এর 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 দোকানে 6y এর y, তাহলে 6y হচ্ছে আমাদের পরিসীমা। এবং 8 নম্বরে বলছে তোমরা প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা হচ্ছে x জন। এখানে একটা বেশি বোঝার আছে যে বলছে তোমরা প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত? তাহলে আমরা এখানে আমাদের মোট শিক্ষার্থী আগে আমরা জেনে নিতে হবে। তো আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলতে পারি যে মনে করো আমাদের শ্রেণীতে 20 জন শিক্ষার্থী আছে, 20 জন। তাহলে আমরা একটা বেঞ্চে যদি 4 জন করে বসি তাহলে আমাদের মোট বেঞ্চের প্রয়োজন হচ্ছে 5টি। তাহলে 20 জন শিক্ষার্থী থাকলে আর একটার মধ্যে যদি আমরা 4 জন করে বসি তাহলে পাচ্ছি আমরা 5টি বেঞ্চ, এবং সাথে আমাদের
3টি বেঞ্চ খালি থাকে, তাহলে আমাদের মোট বেঞ্চ 3টি খালি থাকলে তাহলে 5টা এর 3টা হচ্ছে আমাদের মোট 8টা বেঞ্চ। তো সেক্ষেত্রে যদি আমরা এটাকে বীজগাণিতিক ভাষায় লিখতে পারি, এই 20 তো আমরা এখানে কাল্পনিকভাবে ধরে নিয়েছি। তবে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 1, যেহেতু এখানে মোট শিক্ষার্থী উল্লেখ নেই সেখানে আমরা x ধরে নিলাম। আমরা মোট শিক্ষার্থী পাচ্ছি x, আর প্রতিটা বেঞ্চে বসতেছে আমাদের 4 জন করে, এবং আমাদের অবশিষ্ট বেঞ্চ আছে 3টা, মানে খালি থাকে। তাহলে আমাদের বীজগাণিতিক রাশিটি হবে x ভাগ 4 প্লাস 3, এর চেয়ে আমাদের মোট শিক্ষার্থী এবং আমাদের প্রতিটি বেঞ্চে বসে 4 জন করে। তাহলে এটা ভাগ করলে পাচ্ছি আমরা কতটা বেঞ্চে আমরা বসেছি, এবং এই 3টা আমাদের খালি থাকতেছে। তাহলে মোট বেঞ্চের সংখ্যা হচ্ছে আমাদের x ভাগ 4 প্লাস 3, x ভাগ 4 প্লাস 3 আমাদের হচ্ছে বেঞ্চের সংখ্যা। এবং 9 নম্বরে বলা আছে যে প্রতি বেঞ্চে 3 জন করে বসে, প্রতিটা বেঞ্চে মানে একটা বেঞ্চে 3 জন করে বসার পরে 6 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকতে হয়। সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা, এখানে বলা আছে যে মনে করো শ্রেণীর তোমাদের সংখ্যা হচ্ছে x জন, তাহলে আমাদের যদি x জন শিক্ষার্থী হয় আর প্রতিটি বেঞ্চে যদি আমরা 3 জন করে বসি, তাহলে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় 6 জনকে। তো এটাকে আমরা লিখতে পারি যে 3x, উপরটা আমরা যেভাবে লিখছিলাম ঠিক একইভাবে, যে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে x জন এবং আমরা প্রতি বেঞ্চে বসে 3 জন করে, সেখানে 3 দ্বারা ভাগ করেছি, মাইনাস এখানে 2। এই 2 আসার মূল কারণ হচ্ছে গিয়া আমরা একটি বেঞ্চে বসতে পারি 3 জন করে। তো একটি বেঞ্চে যদি আমরা 3 জন করে বসি, তাহলে এখানে আমাদের 6 জন দাঁড়িয়ে থাকে। তো 6 জন জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? 2টি বেঞ্চের প্রয়োজন। সেই কারণে আমরা এখানে 2 লিখেছি। অথবা এটাকে অন্য একটিভাবে প্রকাশ করা যায় যে মোট শিক্ষার্থী হচ্ছে x জন, মোট শিক্ষার্থী x জন হলে আমাদের এর মধ্যে বসতে পারে না 6 জন। এই 6 জন আমরা বিয়োগ করে দেব, আর এটাকে আমরা কতজন বসতে পারতেছে সেই কতজন দ্বারা আমরা ভাগ করব। মানে আমাদের প্রতি বেঞ্চে 3 জন করে বসি, সেখানে 3 জন দ্বারা 3 দ্বারা ভাগ করব। তো এখানে আমরা এটা ভগ্নাংশের জন্য আলাদাভাবে প্রকাশ করি। এই 3টা আমাদের এই x এর নিচেও আছে, এই 6 এর নিচেও আছে। তো আমরা x এর নিচে 3 দিয়ে দিলাম, এই মাইনাসের মাইনাস দিয়ে দিলাম, আবার এই 6 এর নিচে আমরা 3 দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি 3x এর x ভাগ 3, 3 মাইনাসের মাইনাস, এই 3 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে 3 একে 3, 3 দোকানে 6, তো আমরা এখানে পাচ্ছি 2। তাহলে x ডিভাইডেড বাই 3 মাইনাস 2। আশা করি বোঝার কথা। তো সেখানে আমরা এখানে পাচ্ছি বেঞ্চের সংখ্যা x ভাগ 3 মাইনাস 2। 10 নম্বরে বলা আছে রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন। এখানে তার কত টাকা ছিল বা কত টাকা সঞ্চয় করেছে সেটা আমাদেরকে বলা নেই, কিন্তু বলছে যে তার যত টাকাই ছিল সেখান থেকে সে 500 টাকা তার বন্ধুকে দিয়ে দিল। আমরা লিখে নিলাম, মনে করি রাহিম সাহেবের সঞ্চিত টাকা হচ্ছে m, এটা হচ্ছে আমাদের m পরিমাণ টাকা ছিল, এবং এই m পরিমাণ টাকা থেকে সে 500 টাকা তার বন্ধুকে দিয়ে দিল। তাহলে তার কাছে অবশিষ্ট রইল m মাইনাস 500 টাকা। এখন আমরা এই m এর জায়গায় ধরে নিতে পারি, একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে তার কাছে ছিল 1000 টাকা। এই 1000 টাকা তার সঞ্চিত টাকা, এই সঞ্চিত 1000 টাকা থেকে যদি সে তার বন্ধুকে 500 টাকা দিয়ে দেয়, তাহলে তার টাকার পরিমাণ কমে গেছে, আর কমে যাওয়ার কারণে আমরা এখানে বিয়োগ করতে হয়েছে। তো ঠিক একইভাবে আমরা তার যেহেতু টাকার পরিমাণ দেওয়া নেই, আমরা x ধরে নিয়েছি এবং x থেকে 500 টাকা আমরা বিয়োগ করে দেবো, যেহেতু সে 500 টাকা দিয়ে দিয়েছে। এখানে m মাইনাস 500 টাকা। 11 নম্বর বলছে যে ব্যাংকে ডেভিড সাহেবের কিছু টাকা ছিল। কত টাকা ছিল বলা নেই, এখানে কিছু টাকা বলা আছে। তিনি ব্যাংকে আরও 1000 টাকা জমা রাখলেন। তার কাছে কত টাকা ছিল আমরা জানি না, তাহলে এটাকে আমরা ধরে নিলাম x টাকা। তার কাছে x টাকা ছিল এবং সে 1000 টাকা জমা রাখলেন। জমা রাখার কারণে তার 1000 টাকার বাইরে গেছে, আর বাইরে যাওয়ার কারণে আমরা এখানে 1000 টাকা যোগ করে দিয়েছি, যে তার টাকার পরিমাণ হচ্ছে x প্লাস 1000, কারণ সে 1000 টাকা জমা রাখছে, আর জমা রাখলে টাকা বাড়ে, এখানে আমরা এখানে যোগ করে দিয়েছি। আশা করি সকলে বোঝার কথা। আর যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে একটু প্রথম থেকে আবার রিপিট দেখে নিলে বুঝতে পারবে।